দেখুন, সুপ্রিম কোর্ট যদি এনসিপিআই সাংসদদের রক্তচাপ বাড়িয়ে দিয়ে থাকে, তাহলে তার প্রেক্ষিতে কালীঘাট তৃণমূলের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি আর কলকাতা হাইকোর্টের অবস্থান কি ঋতব্রত শিবিরের কপালেও চিন্তার ভাঁজ ফেলছে? গতকাল সুপ্রিম কোর্টে 20 জন এনসিপিআই সাংসদকে নোটিশ করার পরই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সংসদ থেকে শুরু করলাম, এবার বিধানসভা। আবার কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি শম্পা সরকার এবং মাননীয় বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ গত 18ই আগস্ট একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা ঘোষণা করার যে সিদ্ধান্ত মাননীয় স্পিকার রথীন্দ্রনাথ বসু নিয়েছিলেন, আপাতত সেটা অস্থায়ী হিসেবে ধরা হবে, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অস্থায়ী বিরোধী দলনেতা। সুতরাং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফিশ রোল আর কালাকাঁদ অবধি ঠিক আছে, কিন্তু বাংলা ফিল্মের ভাষায় মাছ, মিষ্টি অ্যান্ড মোর, সেই মোরটা হবে কি? সব মিলিয়ে দেখুন, তৃণমূলের প্রতীক থেকে তহবিলের অধিকার, আইনি লড়াই কিন্তু বহু জায়গায় চলছে, কিন্তু বেশ কিছু প্রশ্ন এখনও এই শিবিরের ওপর ঝুলছে। প্রসূন বন্দ্যোপাধ্যায় কি বলেন? দেখুন, প্রথমে বলবো যে এনসিপিআই এবং বিজেপির মধ্যে যে রসায়ন আছে এবং সেই রসায়ন নিয়ে বিভিন্ন রকম রিয়াকশান আমরা দেখতে পাচ্ছি। কখনো ইনচার্জ বলছেন যে না একলা চলরে, কখনো সুদীপদা বলছেন যে না কথা হয়ে গেছে, আমরা অ্যালায়েন্সে চলে যাব। এখন তারপরে যিনি ইনচার্জ আছেন তিনি প্রথমে স্টিক করলেন নিজের পয়েন্টে, তারপরে আবার একটু যখন পার্টি লাইন টো করার কথা বললেন, সেম অনারেবল মিনিস্টারও তাই। প্রথমে যতটা ঝাঁঝালো ছিলেন ততটা মনে হলো না পরের দিকে ঝাঁঝালো থাকলেন। মানে আলটিমেটলি সকলেই ওটা মানে মেনে নেবেন, যদি দল বলে মেনে নেবেন গোছের একটা বিষয়। এবার এখানে কতগুলো মানে পপুলার মিসকনসেপশন তৈরি হয়। আমি খুব সিম্পলিফাইড ভার্সনটা বলছি। ইনসিডেন্টালি 5 মেন ডেলিগেশন যেটা ফুল বেঞ্চ অফ ইসিআইকে মিট করে টু এক্সপ্লেন দ্য লিগাল পয়েন্টস, একদম বিধায়কদের পক্ষ থেকে, তার মধ্যে আমি একজন ছিলাম। মানে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে আপনারা যান, একদম। তো সেইখানে কি আলোচনা হয়েছিল সেটা অবশ্যই বলবো না, কারণ সেটা তো ডেফিনেটলি একটা কোড অফ কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হয়। আমি আপনাকে শুধু একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আপনি রিভার্স অর্ডার থেকে দেখবেন জিনিসটাকে। ফার্স্ট অফ অল হচ্ছে সিম্বল অর্ডার, যেটা নিয়ে আলোচনা হয় না। সিম্বল অর্ডারের প্যারাগ্রাফ 15, সিম্বল অর্ডারের প্যারাগ্রাফ 15-এ ইসিআই যে বেঞ্চমার্ক অ্যাডপ্ট করে তাকে বলা হয় পার্টি কনস্টিটিউশন টেস্ট। যে আপনি যে সিম্বল ক্লেম করছেন, সেই সিম্বল ক্লেম করার জন্য আপনার ফার্স্ট বেঞ্চমার্ক হচ্ছে পার্টি কনস্টিটিউশন আপনি অ্যাডহেয়ার করবেন কিনা। তো আমরা সাবস্ট্যান্সিয়াল প্রুফ দেখিয়েছি যে আমাদের যে ন্যাশনাল কনক্লেভ হয়েছে, যেখানে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি ফরমেশন হয়েছে, পদাধিকারী নির্বাচন হয়েছে সব র্যাঙ্কের, এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট পর্যন্ত, ফলে পার্টি কনস্টিটিউশনের যে প্রভিশন আছে সেটা আমরা মেনটেন করেছি। অন দ্য আদার হ্যান্ড, আমি এই জিনিসটাকে এনসিপিআইয়ের সাথে একেবারেই কনফিউজ করা ঠিক হবে না। এনসিপিআই কী হয়েছে, ওখানে সাংসদরা একটা অন্য, সেটা হচ্ছে যে এই সিম্বলের পক্ষে, সিম্বল কেন, ওয়াই ইট শুড কাম টু মি and come to us। এনসিপিআই এর ইস্যুটা সম্পূর্ণ আলাদা। কোথায় আপনি যদি বলেন, এনসিপিআই একটা পলিটিক্যাল পার্টি, যে আপনার 10 শিডিউলে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে না, সেটা তো ফেয়ার না, ওটা তো আলাদা, কোনো সমস্যা। এখন আমরা ধরা যাক, আপনি হাইপোথেটিক্যালি, এটা তো ইসিআই সিদ্ধান্ত হবে, আমরা আমাদের প্রেস করেছি, আর এটা হচ্ছে ইন্টারনাল ডিসপুট। ইন্টারনাল ডিসপুট আর পার্টি সুইচ ওভার দুটোর মধ্যে সম্পূর্ণ আলাদা বিষয় রয়েছে। ইভেন হাইকোর্টে যে মামলাটি চলেছে সেটা কী নিয়ে চলেছে, সেটাও কিন্তু ইন্টারনাল ডিসপুটকেই ফোকাস করেছে, যে হু শুড বি দ্য কনসিডারেড এলওপি। ঠিক, কিন্তু আমি বলছি এর থেকে আরেকটা, মানে খুব সিম্পলিফাইড একটা প্রশ্ন যদি করি, যে আপনি তো ভোটে লড়েছেন, বিপুল ভোটে জিতেছেন এবার, আমি বলছি যখন লড়েছেন তখন আপনার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ এবং তার প্রচার, নাকি সিম্বলটা? দেখুন, আপনি প্রথমে যেটা জানতে চাইছেন সেটা হচ্ছে যে লিগ্যাল পজিশনটা, তারপরে আমি লিগ্যাল পজিশন তো হলো, আমি এইটা আমি ওই এক লাইনে শেষ করে নিই। হ্যাঁ, হাইপোথেটিক্যালি ধরা যাক যে দুটো ইন্টারনাল ডিসপিউটের, দুটো এ আর বি এর মধ্যে এটা নিয়ে লড়াই চলছে। বেশ, বলা হচ্ছে যে এ হচ্ছে আসল, বি হচ্ছে তারা স্প্লিন্টার। অর ধরা যাক বি এর কাছে হাইপোথেটিক্যালি সিম্বলটা চলে এলো, তাহলে এ আসল থাকলো না, তাহলে কে কার হুইপ মানবে? তাহলে বি যেটা বলবে সেটা এ গ্রুপকে মানতে হবে। ফলে এইখানে সিচুয়েশনটা প্যারাডাইম শিফট আছে। এই সিচুয়েশনটা কখনোই এনসিপির সাথে কনগ্রুয়াস বা সমান নয়। কিন্তু হিসেবে আপনার কাছে কোনটা গুরুত্বপূর্ণ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ নাকি তৃণমূলের জোড়াফুল সিম্বল?
এটা খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন টু আনসার। প্রার্থী হিসাবে সবসময় সবটা মিলিয়েই একটা ইলেকশন হয়। আমি কোনোটাকেই ছোট করব না যে না এটা এটা কম ছিল, এটা বেশি ছিল। তার সাথে আরও যেটা যুক্ত হয় সেটা হচ্ছে যে প্রার্থীকেও তাকে পরিশ্রম করতে হবে। কারণ দেখুন, সিম্বল থাকবে, আপনার মুখ থাকবে, ডেফিনেটলি তার এটা দিয়ে কোনো সমস্যার সন্দেহ নেই, যেগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্লে করে। কিন্তু সেই একমাত্র সেই factor প্রধান play মুখ করে- বলছেন যে 294টা আসনে আমি প্রার্থী, এটাও তো একটা ফ্যাক্টর। হ্যাঁ, সেটাই বলছি যে এখন সেখানে কি হয়েছে, ধরুন ঠিক যেভাবে নরেন্দ্র মোদী আসানসোলে দাঁড়িয়ে বলেন, বলেছিলেন যে মুঝে সাংসদ মে বাবুল চাইয়ে, তার একটা ইম্প্যাক্ট থাকে। এবার কি হয়, এগুলো যিনি বলেন, যারা বলে, এটাও পলিটিক্সের একটা অঙ্গ। এটাকেও খুব মানে রিজেক্ট করাও যাবে না, অ্যাকসেপ্ট করা যাবে না। ওই উল্টো দিকে বলতে পারে যদি ওটা যে তাহলে এতগুলো জায়গাতে আপনি হেরে গেলেন, সেখানেও তো আপনি মুখ ছিলেন, এটাও ভ্যালিড যুক্তি নয়। ঘটনা হচ্ছে যে পলিটিক্যাল রেটরিক পলিটিক্সে হবে। পলিটিক্সে আপনার সিম্বল, পার্টির সুপ্রিম কমান্ডারের মুখ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ থাকবে। তখন নিজের ব্যক্তিগত পরিশ্রম, চেষ্টা সব কিছু মিলিয়ে মিশিয়ে রেজাল্ট আসে, জনগণের পালস বুঝতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।